সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কাকাবাবু ও সন্তু দুটি অনবদ্য চরিত্র। নতুন অ্যাডভেঞ্চারের অপেক্ষায় কাকাবাবু ও সন্তু সবসময় রেডি। কাকাবাবু যেখানে, সন্তু সেখানে। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে আমার বিশেষ নিবেদন, কাকাবাবু সমগ্র ভলিউম 6 থেকে একটি গল্প, এবার কাকাবাবুর প্রতিশোধ। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। বাংলা সাহিত্যে এক আশ্চর্য চরিত্র কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরী। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি চাকুরে কাকাবাবুর একটি পা ভাঙা, ক্র্যাচে ভর দিয়ে তিনি হাঁটেন, কিন্তু অসাধারণ তার মনোবল, অনমনীয় তার দৃঢ়তা, অদম্য তার সাহস, একই সঙ্গে প্রখর বিশ্লেষণ শক্তি, প্রচুর পড়াশোনা। কত ধরনের রহস্যের জট যে তিনি খুলেছেন, মোকাবিলা করেছেন কত রকমের প্রতিকূল পরিস্থিতির, গিয়েছেন কত যে নতুন জায়গায়, তার ইয়ত্তা নেই। সঙ্গে কিশোর সন্তু ওরফে সুনন্দ, যে কিনা প্রতিটি অভিযানের সাক্ষী। ফেলুদার যেমন তোপসে, অনেকটাই সেরকমই কাকাবাবুর কাহিনীতে সন্তু। সন্তু আর কাকাবাবুর দুর্ধর্ষ অভিযানের নানান কাহিনী নিয়েই দু মলাটের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত হচ্ছে কাকাবাবু সমগ্র। আজকের ষষ্ঠ অর্থাৎ অন্তিম পর্বটি শুনে নেওয়া যাক। মহাডাক্তারের একটা পুরনো অ্যাম্বাসেডর গাড়ি আছে। সে গাড়ির ড্রাইভারের নাম রাবণ। একালে কারো এরকম নাম শোনাই যায় না। রাবণের বাঁ হাতে 3টে আঙুল নেই, তবু সে দিব্যি গাড়ি চালাতে পারে। একবার তাকে জঙ্গলের মধ্যে একটা বাঘ আক্রমণ করেছিল। সেই বাঘের সঙ্গে লড়াই করে সে বেঁচে যায় কোনো ক্রমে, শুধু ওই 3টে আঙুল খোয়া যায়। ওই গাড়িতে চেপে মহাডাক্তার গ্রামে গ্রামে চিকিৎসা করতে যান। কাকাবাবুকে সঙ্গে নিয়ে গেলেন একদিন। গ্রামের মানুষ মহাডাক্তারকে খুব ভক্তি করে। তিনি ওষুধ দিয়েও কোনো পয়সা নেন না, তবু তারা জোর করে লাউ, কুমড়ো, কাঁচকলা কিংবা মাছ তুলে দেয় গাড়িতে। চিকিৎসা করা ছাড়া অন্য সময় তিনি নিজের হাতে রান্না করেন নানা রকম, আর বই পড়েন। কথা বলার সঙ্গী বিশেষ কেউ নেই। কাকাবাবুকে পেয়ে সর্বক্ষণই গল্প করতে চান। দিন তিনেক থাকার পরই কাকাবাবু বুঝলেন এখানে থাকলে তার নিজের কাজ হবে না। মহাডাক্তার ছাড়াও গ্রামের কিছু কিছু বয়স্ক লোক হঠাৎ হঠাৎ চলে আসে কথা বলতে। এই বাড়িতে মাটির তলায় 2খানা ঘর আছে, লোহার গেট লাগানো। বোধহয় এককালে জমিদাররা ওইসব ঘরে দুষ্টু প্রজাদের বন্দি করে রাখত। বাইরের লোককে এড়িয়ে নিরিবিলিতে থাকার জন্য কাকাবাবু একদিন মাটির তলার একটা ঘরে কিছুক্ষণ কাটালেন। ভেবেছিলেন ওখানে বসেই লেখাপড়া করবেন, কিন্তু সে ঘরে অসহ্য গরম, বাইরের কোনো হাওয়া আসে না। আগেকার দিনের লোকেরা এসব ঘরে থাকতো কি করে? কাকাবাবু কয়েকদিন পর মহাডাক্তারকে জিজ্ঞেস করলেন, মহেন্দ্র, তোমাদের একটা আউট হাউস ছিল না মোষমুন্ডি পাহাড়ের ওপর? আমি একবার দেখেছিলাম। মহাডাক্তার বললেন, হ্যাঁ আছে এখনো, সেটা বিক্রি করার খুব চেষ্টা করছি, কিন্তু খদ্দের পাচ্ছি না। কাকাবাবু বললেন, সেখানে গিয়ে আমি কয়েকটা দিন থাকতে পারি না? বেশ নিরিবিলিতে লেখাপড়া করব। মহাডাক্তার বললেন, না না, ওখানে থাকবেন কি করে? কাছাকাছি জনমনীষী নেই, কিচ্ছু নেই। আগেকার দিনে বাপদাদারা যখন জঙ্গলে শিকার করতে যেতেন, তখন ওই বাড়িটা বানানো হয়েছিল। তারা সঙ্গে অনেক দলবল নিয়ে যেতেন, রান্নার লোক, জল তোলার লোক, পাহারাদার সবাই থাকতো। এখন আর শিকারে যাওয়া হয় না, ওখানেও কেউ থাকে না, সেই জন্যই তো বাড়িটা বিক্রি করতে চাইছি। কাকাবাবু বললেন, ধরো আমি যদি বাড়িটা কিনতে চাই, তাহলে একবার দেখে আসতে হবে তো। মহাডাক্তার বললেন, আপনি কিনতে চাইলেও আপনাকে বিক্রি করব না, কারণ আমি জানি আপনি ওখানে থাকতে পারবেন না। কেউ যদি কারখানা বানাতে চায়, তার পক্ষে সুবিধাজনক। এখনো ওখানে কিছু কিছু হিংস্র জন্তু জানোয়ার আছে, একা থাকা ওখানে অসম্ভব। কাকাবাবু বললেন, জানো তো, নেপোলিয়ান বলতেন, অসম্ভব বলে কোনো কিছুই তার ডিকশনারিতে নেই, ইচ্ছে করলে সব কিছুই সম্ভব।
তুমি শুধু আমার সঙ্গে একজন লোক দাও যে রান্না বান্না করে দেবে, তাতেই আমি ঠিক থেকে যেতে পারবো। মহাডাক্তার বললেন, ঠিক আছে চলুন, আমিও যাব আপনার সঙ্গে। রান্নার লোক কাজের লোকও যাবে। কয়েকটা দিন হই হই করে কাটিয়ে আসা যাবে। হরিণ না হোক দু একটা বুনো শুয়োরও শিকার করে ফেলতে পারি। কাকাবাবু মনে মনে বললেন, এই রে, দলবল মিলে গেলে তো তার নিজের কাজ কিছুই হবে না, সারাক্ষণ হইচই করে কাটাবে। তিনি মুখে বললেন, না না মহেন্দ্র, তোমাকে যেতে হবে না, তোমাকে অনেক রোগী দেখতে হয়, সে বেচারারা অসুবিধায় পড়ে যাবে। মহাডাক্তার বললেন, হ্যাঁ রোজ রোগী দেখতে হয়, কিন্তু রাজাবাবু ডাক্তারদের কি ছুটির দরকার নেই? পৃথিবীতে আর সকলেই ছুটি পায়, শুধু ডাক্তাররাই ছুটি পাবে না, সারা বছর ধরে রোগী দেখতে হবে? কাকাবাবু বললেন, তাও তো বটে, ডাক্তারদের ছুটি অবশ্যই দরকার। তাহলে এক কাজ করা যাক, প্রথমে আমি একাই যাই, আমার কাজ শেষ করি, তারপর তোমাকে খবর দেব, তখন তুমি চলে এলে কয়েকটা দিন একসঙ্গে কাটানো যাবে। এর মধ্যে তুমি রোগীদের তোমার ছুটির কথা জানিয়ে দাও। মহাডাক্তার বললেন, খবর দেবেন কি করে? ওখানে কি টেলিফোন আছে? ইলেকট্রিসিটিও নেই, বাস টাস চলে না, সেরকম রাস্তাও নেই। আগেকার দিনে বাড়ির কর্তারা ঘোড়ায় চেপে যেতেন, আপনাকেও ঘোড়া নিয়েই যেতে হবে। কাকাবাবু বললেন, তাই যাব। এই খোঁড়া পা নিয়েও আমার ঘোড়া চালাতে অসুবিধা হয় না। আর খবর দেওয়ার ব্যাপারে, এটা তো মোবাইল ফোনের যুগ, সেই ফোন একটা সঙ্গে নিয়ে যাব, আমার কাজ শেষ হলেই তোমাকে ফোন করব। কাকাবাবুর জেদ দেখে শেষ পর্যন্ত রাজি হলেন মহাডাক্তার। পরদিনই ঘোড়ায় চেপে রওনা দিলেন কাকাবাবু। সঙ্গে আর একটি ঘোড়ায় পেছনে পেছনে চলল যদু, তার সঙ্গে চাল ডাল ও অন্যান্য জিনিসপত্র। সে রান্না বান্না আর কাকাবাবুর দেখাশোনা করবে। পাহাড়ি উঁচু নিচু আর এবড়ো খেবড়ো রাস্তা, জোরে ঘোড়া ছোটানো যায় না। প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। দূর থেকে টিলার উপরে বাড়িটাকে দেখায় একটা ভাঙা দুর্গের মতো, পাশাপাশি দুটো গম্বুজ। ঘোড়া থামিয়ে সেদিকে একটুক্ষণ তাকিয়ে থেকে কাকাবাবু আপন মনে হেসে উঠলেন। নিজেকে তার মনে হলো এক বিখ্যাত গল্পের বইয়ের চরিত্রের মতো। তিনি যেন ডন কুইকজোট, অর্থাৎ অন্য উচ্চারণে ডন কুহাটি, আর যদু হচ্ছে শাঙ্কো পাঞ্জা। একটা ভাঙা বাড়িকে দুর্গ ভেবে আক্রমণ করতে যাচ্ছেন, হাতে একটা বর্শা থাকলেই মানিয়ে যেত। তিনি যদুকে জিজ্ঞেস করলেন, যদু, এ বাড়ির যা অবস্থা দেখছি, এখানে থাকা যাবে তো? খুব অসুবিধা হবে। যদু বলল, না আজ্ঞা, থাকা যাবে, শুধু একটাই অসুবিধে, পানির বড় অভাব, বাড়ির মধ্যে পানি নাই। কাকাবাবু বললেন, তাহলে পানি কোথায় পাওয়া যাবে? যদু বলল, তিলাং ঝর্ণা আছে, সেখান থেকে সব পানি আনতে হয় আজ্ঞা। কাকাবাবু বললেন, রান্নার জল আর খাবার জলটুকু শুধু নিয়ে এসো। এখনো তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টির জলে স্নান সেরে নেব। গেটের কাছে যেতেই শোনা গেল ফোঁস ফোঁস শব্দ। একটা নয়, 3-3টে কালো রঙের সাপ। যদু অবশ্য সাপ দেখে ঘাবড়ালো না, পা দিয়ে ধপা ধপ করে আওয়াজ করতেই সাপ 3টে সরিয়ে চলে গেল মাঠের দিকে। কাকাবাবু বললেন, এই সাপেরা বাড়ি পাহারা দিচ্ছিল নাকি? যাই হোক, আমাদের তো রাস্তা ছেড়ে দিল দেখছি, দোতলায় কোনো ঘরে থাকা যাবে? যদু বলল, যাবে আজ্ঞা, 2খানা ঘর ভালো আছে। কাকাবাবু বললেন, তাহলে চিন্তা নেই, সাপেরা দোতলায় ওঠে না, নিচে নামার সময় একটু সাবধানে নামলেই হবে, সাপের গায়ে পা না পড়লে তো কামড়ায় না। যদু দুদিকে মাথা নেড়ে বলল, না না, কোনো ভয় নাই। গেটের বাইরে এবং ভিতরে ঝোপ জঙ্গল হয়ে আছে, বেশ কয়েকটা ধেড়ে ধেড়ে ইঁদুর এদিকে ওদিকে দৌড়ে পালালো। ওপরে ওঠার সিঁড়িটার এক পাশও বিপজ্জনকভাবে ভাঙা। অনেক দিন এ বাড়িতে কেউ থাকেনি, বোঝা যায়। মহেন্দ্র কেন আপত্তি করেছিলেন তাও বোঝা গেল। তবু দোতলায় এসে কাকাবাবুর বেশ পছন্দ হয়ে গেল জায়গাটা। ঘরের জানলাগুলো যদিও ভাঙা, কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যায়। ঢেউ খেলানো পাহাড়, বড় বড় গাছ আর অনেকখানি আকাশ। কাকাবাবু সঙ্গে অনেক বইপত্র এনেছেন। সারা দিন এখানে লেখা ও পড়ার জন্য সময়ের কোনো অভাব হবে না। তবে রাতে অসুবিধা হবে, হ্যারিকেন আনা হয়েছে, তাতে পড়াশোনা করা যায় না। তবে ব্যাটারি চালিত 2-in-1 আনা হয়েছে, তাতে রেডিওটা শোনা যাবে, গানও শোনা যাবে।
প্রথম রাতটা ভালোই কেটে গেল। পরদিন সকালে কাকাবাবু বেরিয়ে পড়লেন আশেপাশের জায়গা ঘুরে দেখতে। ঘোড়া নিয়ে আসায় সুবিধে হয়েছে, পাহাড়ের ওপর কাকাবাবুকে হাঁটতে হবে না। ক্রাচ দুটো রেখে যাবেন ভেবেও সঙ্গে নিলেন। কখন কি কাজে লাগবে তার ঠিক নেই। গরম কমে এসেছে অনেকটা, আকাশ প্রায় নীল, মাঝে মাঝে শুধু দেখা যায় সাদা রঙের মেঘ। যখন তখন দু এক পশলা বৃষ্টি হলেও শরৎকাল এসে গিয়েছে বোঝা যায়। যদিও টিলার ওপর বাড়ি, তবু সামনের খানিকটা জায়গা সমতল। বড় বড় গাছ রয়েছে বটে, কিন্তু ঠিক জঙ্গল বলা যায় না। পাশের পাহাড়টা একেবারে ঘন সবুজ বনে ঢাকা। সমতল জায়গাটা যেখানে শেষ হয়েছে সেখানে বিরাট গাছ, ঠিক দেওয়ালের মতো সেই দিকটা খাড়া নেমে গিয়েছে। পাছে কেউ হঠাৎ পড়ে না যায় তাই আগেকার জমিদাররা এখানে অনেকটা পাঁচিল গেঁথে দিয়েছিলেন। সে পাঁচিল অবশ্য এখন অনেকটাই ভাঙা। দুটো হরিণ কাকাবাবুর ঘোড়ার সামনে দিয়ে জোরে দৌড়ে চলে গেল। একটা ময়ূরও দেখা গেল একটু পরে। এখনো এখানে কিছু কিছু বন্য প্রাণী আছে, একসময় বাঘও ছিল। মহাডাক্তার বলেছেন কয়েকটা বাঘ মাঝে মাঝেই দেখা যায়। কাকাবাবু হরিণ আর ময়ূর দেখে খুশি হলেও মনে মনে ভাবলেন বাঘটা না দেখাই ভালো। বেশ কিছুক্ষণ বেড়ানোর পর কাকাবাবু ফিরে এলেন বাড়িটায়। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই বাড়িটাকে সারিয়ে টারিয়ে একটা ট্যুরিস্ট লজ কিংবা হোটেল বানালে অনেক লোক এখানে এসে থাকতে পারে। কিন্তু তার আগে রাস্তা বানাতে হবে, জলের ব্যবস্থা করতে হবে। বেশি লোকজন আসা যাওয়া শুরু করলে হরিণ ময়ূররাও আর থাকবে না। এখানে 3 দিন কেটে গেল কাজের মধ্যে। সোমনাথ মন্দির নিয়ে বইটার ভূমিকা লিখতে গিয়ে ক্রমশই বড় হয়ে যাচ্ছে। এই কাজের মধ্যেও মাঝে মাঝে মনে পড়ে আলস পাহাড়ে যাওয়া হলো না। চমৎকার সুযোগ ছিল, সেজন্য একটু একটু মন খারাপ হয়। তখন জানলা দিয়ে তাকিয়ে থাকেন বাইরের দিকে। এখানকার পাহাড়ে বরফ জমে না বটে, কিন্তু অন্য রকম সুন্দর। কত বড় বড় গাছ। পাহাড়ের আড়ালে যখন সূর্য ডুবে যায় তখন মনে হয় ওই দিকটাতেই যেন স্বর্গ। আর 4-5 দিন কাটাতে পারলেই কাকাবাবুর কাজ শেষ হয়ে যাবে। আরও 2 দিন পর সকালবেলা কাকাবাবু ঘোড়ায় চেপে বেড়াতে বেরিয়েছেন। আজকের বাতাসে একটু একটু ঠান্ডা ভাব। কাকাবাবু একবার ঘড়ি দেখলেন, ঘোড়াটা চলেছে দুলকি চালে। কাকাবাবু নানা রকম পাখির ডাক শুনতে শুনতে এগোচ্ছেন খাদের দিকে। ওখান থেকে উপত্যকা অনেক অনেক নিচে। তাকিয়ে থাকলে গা শিরশির করে, তবু দেখতে ভালো লাগে। আর একটা ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শুনে কাকাবাবু ভাবলেন যদু বুঝি ঝর্ণা থেকে জল নিয়ে আসছে। যদুর যত্নের কোনো ত্রুটি নেই, প্রতিদিন 3-4 বার জল এনে দেয়। রান্নাও বেশ ভালো। কয়েকটা বড় গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন অন্য এক অশ্বারোহী। তার মুখে একটা কালো রঙের মুখোশ। কাকাবাবুর চিনতে কয়েক মুহূর্ত মাত্র দেরি হলো। এ তো সেই কর্নেল। কাকাবাবু বললেন, খুঁজে পেয়েছো জায়গাটা? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কর্নেল বলল, খুঁজে পাওয়া এমন কি শক্ত ব্যাপার? আমি কালকেই এসে লক্ষ্য করেছিলাম তুমি কোনো পুলিশের ব্যবস্থা করেছো কিনা। কাকাবাবু বললেন, সেই জন্যই এত দূরে এসেছি। এখানে কোনো পুলিশ আসবে না, অন্য কেউ আসবে না। তুমি মুখোশ পরেছো কেন? কর্নেল বলল, বেশ করেছি। শোনো রায়চৌধুরী, আজ হবে শেষ ডুয়েল। দেখো, আমি আড়াল থেকে কিংবা পেছন থেকে আক্রমণ করিনি, সামনাসামনি এসেছি। তুমি রেডি? আগেই ঠিক ছিল যখন তখন দেখা হয়ে যাবে। কাকাবাবু বললেন, হ্যাঁ আমি রেডি। কর্নেল বলল, এবারে অস্ত্র বেছে নেওয়ার প্রশ্নই নেই। যার যেমন খুশি অস্ত্র ব্যবহার করতে পারে। কর্নেল আস্তে আস্তে কথা বলছিল, হঠাৎ চেঁচিয়ে বলল, স্টার্ট। তারপরেই ঘোড়া ছুটিয়ে দিয়ে একটা বোমা ছুঁড়ে মারল কাকাবাবুর দিকে। কাকাবাবু পকেট থেকে রিভলভার বের করেও গুলি চালানোর সময় পেলেন না। বোমাটা এসে লাগলো তার গায়ে। তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান। লড়াইটা শুরু হতে না হতেই শেষ। কর্নেল ঘোড়া থেকে না নেমে অপেক্ষা করতে লাগলো খানিকটা দূরে। যে বোমাটা কাকাবাবুর গায়ে লেগেছে সেটা একটা গ্যাস বোমা। সেটা থেকে এখনো গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। বোমার আঘাতে নয়, গ্যাসেই জ্ঞান হারিয়েছেন কাকাবাবু। ধোঁয়া শেষ হয়ে গেলে কর্নেল কাছে এসে হাঁটু গেড়ে বসলো কাকাবাবুর কাছে।
তার নাকের কাছে হাত দিয়ে বুঝতে চাইল এখনো নিঃশ্বাস পড়ছে কিনা। পকেট থেকে বের করলো নীল রঙের দড়ি। প্রথমে কাকাবাবুর 2 হাত, তারপর 2 পা, সারা শরীর পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধল। ঘোড়ার পিঠে ঝুলানো একটা ব্যাগ থেকে জলের বোতল বের করে ছিটিয়ে দিতে লাগলো কাকাবাবুর মুখে। একটু পরেই চোখ মেলল কাকাবাবু। প্রথমে ভাবলেন বৃষ্টি পড়ছে বুঝি, তিনি বৃষ্টিতে ভিজছেন। তারপর পুরোপুরি চোখ মেলে দেখলেন আকাশ, বৃষ্টি নেই। তার মনে পড়ল ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে গিয়েছেন, সেই জন্যই কি জ্ঞান হারিয়েছেন। ধর্মর করে উঠে বসতে গিয়ে টের পেলেন তার সারা শরীরে ব্যথা, হাত পা বাঁধা, নড়াচড়ারও ক্ষমতা নেই। সামনে 2 পা ফাঁক করে বীর দর্পে দাঁড়িয়ে আছেন কর্নেল। সে হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, রায়চৌধুরী দেখো আমি ভদ্রলোক, সামনাসামনি ডুয়েল লড়ে তোমাকে হারিয়েছি। কাকাবাবু কোনো ক্রমে বললেন, তুমি ভদ্রলোক নও, ইংরেজিও ভালো জানো না, ডুয়েল মানে বুঝি বোমা ছোড়া? কর্নেল বলল, আর্মিতে আমার শার্প শুটার নামে সুনাম ছিল। রিভলভার বন্দুকে তুমি আমার সঙ্গে পারতে না, কিন্তু আমার ডান হাতটায় একটা চোট লেগেছে, কিছুদিন অস্ত্র ধরতে পারবো না। তাই তোমাকে আগেই বলে নিয়েছি যে কোনো উপায়। আসলে তুমি কিভাবে মরবে তা তো জানো না এখনো। তোমাকে আমি পাহাড়ের ওপর থেকে খাদে ফেলে দেব, তুমি গড়াতে গড়াতে নামবে, সেটা আমি দেখব। পাথরে লেগে তোমার মাথাটা ছাতু হয়ে যাবে, হাত পা ভেঙে একটা মাংসপিণ্ড হয়ে পড়বে নিচে, তাতে আমার গায়ের জ্বালা মিটবে। কাকাবাবুর নড়াচড়ারও উপায় নেই। কর্নেল তাকে মাটি থেকে তুলে একটা ঘোড়ার পিঠে শুয়ে দিল, একটা আলুর বস্তার মতো। ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে এলো খাদের কাছে। সেখানে এসে আবার এক ধাক্কা দিয়ে কাকাবাবুকে ফেলে দিল মাটিতে। ভাঙা দেওয়ালের এক জায়গায় কাকাবাবুকে টেনে এনে শুইয়ে দিল। কাকাবাবুর মাথাটা ঝুলে রইল খাদের দিকে। সে কাকাবাবুর চুলের মুঠি ধরে হিংস্র গলায় বলল, রায়চৌধুরী এই তোর শেষ মুহূর্ত, আর তোর বাঁচার কোনো উপায় আছে? ভগবানকে ডাক। তার মুখটা কাকাবাবুর মুখের একেবারে কাছে। সে তার চুলের মুঠি ধরে ঝাঁকাচ্ছে। কাকাবাবু ফিসফিস করে বললেন, এই তো ভুল করলে, আমার এত কাছে আসা উচিত হয়নি। আমার আর একটা অস্ত্রের কথা তুমি জানো না। কর্নেল বলল, অস্ত্র? আর কি অস্ত্র? কাকাবাবু বললেন, আমার চোখ। তাকাও চোখের দিকে, তুমি তো জগমোহন। চুলের মুঠি ছেড়ে দিয়ে দারুণ অবাক হয়ে কর্নেল বলল, হ্যাঁ তুমি কি করে জানলে? কাকাবাবু বললেন, আমি সব জানি। জগমোহন তুমি এবার ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। কর্নেল বলল, তুমি কি আমাকে হিপনোটাইজ? সে আর কথা শেষ করতে পারল না, তার চোখ বুজে এলো। সে বসে পড়ল কাকাবাবুর পায়ের কাছে। তার থুতনিটা ঠেকে গেল বুকে। এত সহজে যে ওকে ঘুম পাড়িয়ে দেওয়া যাবে কাকাবাবু আশাই করেননি। তিনি এবার ছটফট করতে লাগলেন। শরীরের বাঁধন খুলবেন কি করে? হাতও নাড়াতে পারছেন না। বেশিক্ষণ কর্নেলের ঘোর থাকবে না। কয়েক মিনিটের মধ্যেই কাকাবাবু নিজেকে মুক্ত করতে না পারলে কর্নেল আবার জেগে উঠবে। যদুকে এখান থেকে চিৎকার করে ডাকলেও সে শুনতে পাবে না। তবু কাকাবাবু তাকে ডাকলেন 2 বার, কোনো লাভ হলো না। কাকাবাবু অসহায়ের মতো এদিক ওদিক মাথা নাড়ালেন। 5 মিনিট পরেই কর্নেল আবার মাথাটা সোজা করলো। আস্তে আস্তে বলল, কি হলো? আমার মাথা ঘুরছিল। সে আর একবার কাকাবাবুর দিকে তাকাতেই কাকাবাবু বলল, তুমি জগমোহন? তুমি জগমোহন? কর্নেল বলল, হ্যাঁ। কাকাবাবু এবার আদেশের সুরে বললেন, জগমোহন আমি যা বলবো তুমি তাই শুনবে। কর্নেল বলল, হ্যাঁ শুনবো। কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোমার কাছে ছুরি আছে? কর্নেল বলল, ছুরি জানি না। কাকাবাবু বললেন, দেখো তোমার পকেট খুঁজে দেখো। কর্নেল সব পকেট খুঁজেও ছুরি পেল না। বুক পকেট থেকে বের করে আনলো এক তারা চাবি। সেই চাবির রিংয়ে একটা ছোট্ট লাল রঙের ভাঁজ করা ছুরি। কাকাবাবু আবার আদেশের সুরে বললেন, জগমোহন ওই ছুরিটা দিয়ে কাটো। কর্নেল বলল, কি কাটবো? গলা? কাকাবাবু বললেন,
না ইডিয়েট, আমার গলা কাটতে বলিনি, বাঁধন কাটো আগে হাতের। কাকাবাবুর গায়ের ওপর ঝুঁকে কর্নেল দড়ি কাটতে শুরু করলো। অত ছোট ছুরি দিয়ে শক্ত দড়ি কাটতে অনেক সময় লাগার কথা। কাকাবাবু ধৈর্য ধরতে পারছেন না। তিনি জানেন বেশিক্ষণ কর্নেলকে সম্মোহিত করে রাখা যাবে না, ওর জ্ঞান ফিরে এলেই বিপদ। একটা রোবটের মতো আস্তে আস্তে ঘষে ঘষে ছুরিটা দিয়ে দড়ি কাটছে কর্নেল। ছোট হলেও ছুরিটায় বেশ ধার আছে। হঠাৎ একটু পরেই থেমে গিয়ে মাথা সোজা করলো কর্নেল। এদিক ওদিক মাথা ঝাঁকালো কয়েকবার। তারপর সে আপন মনেই বলে উঠল, এটা আমি কি করছি? রায়চৌধুরীর ফাঁদে পা দিয়েছি? ওই চোখ দিয়ে ও আসলেই হিপনোটাইজ করেছিল। ওর চোখ দুটো আমি গেলে দেব। সে কাকাবাবুর চোখ গেলে দেওয়ার জন্য ছুরি তুলল। হাতের বাঁধন প্রায় কেটে এসেছিল। এবার জোরে একটা হ্যাঁচকা টান মারতেই ছিঁড়ে গেল। ঠিক সেই সময় কর্নেল ছুরি সমেত হাতটা ধরে ফেলল কাকাবাবুর। শুয়ে থাকলে বেশি জোর পাওয়া যায় না, নইলে কাকাবাবুর হাতের জোর সাংঘাতিক। কর্নেল প্রায় হাতটা নামিয়ে আনছে। কাকাবাবু বাঁ হাত দিয়ে ওর নাকে একটা ঘুষি কষালেন। এত শক্তিশালী ঘুষি কর্নেল জীবনে খায়নি। সে আপ করে আওয়াজ করে উঠল। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো তার নাক দিয়ে। সেইটুকু সময়ের অমনোযোগেই কাকাবাবু ছুরিটা কেড়ে নিলেন ওর হাত থেকে। সেটা ওর গলায় ঠেকিয়ে বললেন, ছোট হলেও এই ছুরিটা তোমার গলা ফুটো করে দিতে পারে। কর্নেল ঘেন্নার ভঙ্গি করে বললেন, এহ, এত মারামারির পর শেষ পর্যন্ত একটা ছোট ছুরি? কাটো দেখি আমার গলা, কাটো। কাকাবাবু সেই ধারালো ছুরিটা একবার বুলিয়ে দিলেন ওর গলায়। ওপরের চামড়া কেটে রক্ত বেরিয়ে গেল। কর্নেল বলল, ওসব আমি গ্রাহ্য করি না। এবার আমি তোমাকে ঠেলে ফেলে দেবো, আর দেরি নয়। কাকাবাবুর মাথাটা খাদের দিকে ঝুলছে এখনো। জোরে ধাক্কা দিলেই তিনি গড়াতে শুরু করবেন। এইটুকু ছুরি দিয়ে কর্নেলকে ঘায়েল করা যাবে না, তিনি বুঝেছেন। তিনি উঠে বসতেও পারছেন না। কর্নেলও তাকাচ্ছে না তার চোখে চোখে। সে কাকাবাবুকে ঠেলা শুরু করতেই কাকাবাবু প্রথমটা এমন ভাব দেখালেন যে তিনি আর পারছেন না, হাল ছেড়ে দিয়েছেন। শত্রুপক্ষকে অসাবধান করে দেওয়ার এটা একটা উপায়। কর্নেল বলল, 5 গুনবো, তুমি শেষ হয়ে যাবে রায়চৌধুরী। 1, 2। কাকাবাবু প্রাণপণে খানিকটা মাথা তুলে 2 হাতে চেপে ধরলেন কর্নেলের মাথা। ওর মাথা ধরেই তিনি উঠে বসলেন। কর্নেল দারুণ চেষ্টা করে কাকাবাবুর 2 হাতের মুঠি থেকে নিজের মাথা ছাড়িয়ে নিতে গেল, পারল না। তখন সেও 2 হাতে টিপে ধরল কাকাবাবুর গলা, যেন দুজন আদিম মানুষ। এখনো কোনো অস্ত্রের ব্যবহার জানে না, এখনো হাত দিয়ে লড়াই করে। কাকাবাবুর 1 পা খোড়া বলেই হাতে এত জোর বেশি। তিনি কর্নেলের মাথাটা কয়েকবার ঠুকে দিলেন পাশের পাঁচিলে। কয়েকবারের পর কর্নেলের হাত আলগা হয়ে এলো। মাথায় অত আঘাতে তার জ্ঞান চলে গেল। কাকাবাবু একটুক্ষণ হাঁপালেন জোরে জোরে শ্বাস নিয়ে। তারপর নিজের সব বাঁধন খুলে কর্নেলকে বাঁধলেন। একটু আগে যা ছিল এখন ঠিক যেন তার উল্টো হয়ে গেল। কর্নেলের ঘোড়ার পিঠের ব্যাগ থেকে জলের বোতল বের করে আনলেন কাকাবাবু। প্রথমে নিজে খানিকটা জল খেয়ে নিলেন, খানিকটা জল ঢেলে দিলেন কর্নেলের মুখে। কর্নেল চোখ মেলে তাকাতেই কাকাবাবু বললেন, এবার সত্যিই খেলা শেষ। তুমি আমাকে এই খাদে ঠেলে ফেলে দিতে চাইছিলে, তাই না? এবারে দেখো তোমাকে আরো কত কঠিন শাস্তি দেব। তুমি একটু একটু করে শেষ হয়ে যাবে। পা থেকে গলা পর্যন্ত দড়ি বাঁধা অবস্থায় কর্নেলকে কাকাবাবু শুয়ে দিলেন ওরই ঘোড়ায়। তারপর বাড়িটার কাছে এসে ঘোড়াটাকে বেঁধে রাখলেন একটা গাছের সঙ্গে। যদুকে ডেকে তিনি সব জিনিসপত্র গুছিয়ে নিতে বললেন। ফিরে যেতে হবে। মহা ডাক্তার তো মহা অবাক। কোনো খবর না দিয়ে ফিরে এসেছেন কাকাবাবু, সঙ্গে একজন বন্দী। কাকাবাবু বললেন, একে রাখতে হবে মাটির তলার ঘরে। কি ব্যাপার পরে বলবো। আজ আমার শরীর ও মনের ওপর অনেক চাপ পড়েছে। আজ আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোবো। ঘোড়া থেকে নামিয়ে কর্নেলকে বয়ে নিয়ে যাওয়ার সময় সে কাতরভাবে বলল, মিস্টার রায়চৌধুরী, আমি হার মেনে নিচ্ছি। আমার অনুরোধ, একটা গুলি চালিয়ে আমাকে শেষ করে দাও। আমাকে আর অপমান করো না।
কাকাবাবু বললেন, তোমার অনুরোধ আমি শুনব। তুমিও তো আমাকে গুলি করে মারার বদলে গড়িয়ে মারতে চেয়েছিলে, আমার চুলের মুঠি চেপে ধরেছিলে। আমি তোমাকে আপাতত একটা লোহার দরজা দেওয়া ঘরে আটকে রাখবো জন্তুর মতো। অপমানই তোমার আসল শাস্তি। মাটির তলায় একটা ঘরের দরজা খুলে কর্নেলকে ছুঁড়ে দেওয়া হলো। পরদিন সকালবেলা কাকাবাবু অনেকটা সুস্থ, স্বাভাবিক বোধ করলেন। একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলে অসম্ভব চাপ পড়ে মনের ওপর। কয়েকটা দিন ভালো করে নিঃশ্বাসও ফেলতে হয়। কফি খেতে খেতে কাকাবাবু মহাডাক্তারকে কর্নেলের সব ঘটনা খুলে বললেন। শোনার পর মহাডাক্তার বললেন, ছি 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 ছি, আপনি আমাকে আগে কেন বলেননি? যদি উল্টো কিছু হয়ে যেত? এ তো সাংঘাতিক লোক, এত গোয়ার। আপনি ওর ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী নয়, তবু আপনাকে মারবেই মারবে। রাজাবাবু, এখন এই লোকটাকে নিয়ে কি করবেন? ওকে তো পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কাকাবাবু বললেন, পুলিশের হাতে দিলে অনেক কিছুই প্রমাণ করা যাবে না, ওর ঠিক শাস্তি হবে না। ওর শাস্তি আমিই দেব। এখন ওই ঘরেই ও থাকবে, কেউ যেন ওর সঙ্গে কোনো কথা না বলে। দুপুরবেলা মহাডাক্তার জিজ্ঞেস করলেন, রাজাবাবু, আপনার বন্দিকে কিছু খাবার দিতে হবে তো, কি দেব? কাকাবাবু বললেন, খাবার দিতেও পারো, না দিতেও পারো, একই কথা। মহাডাক্তার বললেন, সে কি, সব জেলখানাতেই বন্দীদের খাবার দেয়? কাকাবাবু বললেন, তুমি কয়েকখানা রুটি তরকারি দিয়ে দেখতে পারো, বোধহয় খাবে না। ওর হাত পায়ের বাঁধন খুলে দিও, ও আমার সঙ্গে দেখা করতে চাইবে। কেউ যেন কোনো উত্তর না দেয়, আমি কয়েকদিন ওর মুখ দেখতে চাই না। পরদিন মহাডাক্তার বললেন, খাবার দেওয়া হয়েছিল, ও তো কিছুই খায়নি। দিনের পর দিন যদি না খেয়ে থাকে, কতদিন ওকে আটকে রাখবেন? আমারও একটা দায়িত্ব এসে যাচ্ছে। কাকাবাবু বললেন, তোমার তো কোনো দায়িত্ব নেই। ও যদি কিছু না খেয়ে মরে যায় তাহলে তো ভালো কথা। ওকে আমরা মারধর করছি না, ওকে ছুরি দিয়ে কিংবা গুলি করে মারছি না। ও না খেয়ে মরলে কিন্তু আমাদের কোনো দোষ হবে না, পুলিশ কিছুই বলবে না। মহাডাক্তার কাঁচুমাচু ভাবে বললেন, আপনি সত্যিই ওকে না খাইয়ে মারতে চান? কাকাবাবু বললেন, ইয়েস। চিড়িয়াখানার একটা জন্তুকে কিছু না খেতে দিলে যেমন হয়, ওর ঠিক সেই অবস্থা হবে। সন্তুর সঙ্গে একদিন টেলিফোনে কথা হলো। সন্তুর পরীক্ষা হয়ে গিয়েছে, জোজোকে নিয়ে সে বেড়াতে আসতে চায়, ডাক্তার অনুমতি দিয়েছে। কাকাবাবু সেই ডাক্তারকেও ফোন করলেন, সত্যিই তার আপত্তি নেই। 2 দিনের মধ্যে এসে গেল সন্তু আর জোজো। এতদিন কর্নেলের গল্প কিছুই বলেননি ওদের। এবার কাকাবাবু বললেন, সন্তু, যা নিচে গিয়ে একটা লোককে দেখে আয়, সে তোকে খুন করতে চেয়েছিল, আমি তার ওপর প্রতিশোধ নিচ্ছি। সন্তু বলল, কাকাবাবু, তোমাকে একটা খবর জানানো হয়নি, আমার সেই ব্যথাটা একদম সেরে গিয়েছে। এখন আমি লাফাতে পারি, দৌড়তেও পারি। জোজো বলল, আমি উঠতে পারি। মাটির তলায় বন্দি কর্নেলকে দেখে এসে সন্তু করুণভাবে বলল, কাকাবাবু, সত্যি লোকটা না খেয়ে মরে যাবে? কাকাবাবু বললেন, মরুক না, তাতে ক্ষতি কি? ওই রকম মানুষরা না বাঁচলে কি হয়? জোজো বলল, শুধু মাটির নিচে নয়, ওকে নরকে পাঠানো দরকার। মহাডাক্তার বললেন, মুশকিল কি জানো সন্তু বাবু, আমি চুপি চুপি লোকটাকে ছেড়ে দেবো ভেবেছিলাম, রাজাবাবুকে কিছু না জানিয়ে। কিন্তু ছেড়ে দিলে তো ও আবার তোমার কাকাবাবুকে মারার চেষ্টা করবে, ও তো ছাড়বে না। কাকাবাবু একবার ঘড়ি দেখে নিয়ে বলল, এখন বিকেল 5:30, বাইরে কোথাও বেড়াতে গেলে সন্ধে হয়ে যাবে, তার চেয়ে বরং চা আর মুড়ি তেলে ভাজা খেতে খেতে গল্প করা যাক। ভোপালে এবার কি হলো তাতে তোদের বলা হয়নি। মহাডাক্তার বললেন, 11 দিন হয়ে গেল, লোকটা কিছু খায়নি, ভাবতেই কেমন লাগছে। সন্তু জিজ্ঞেস করলো, না খেয়ে মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? যোধো সঙ্গে সঙ্গে বলল, 1 দিনও না, মানে আমি বাঁচবো না। কাকাবাবু বললেন, যতীন দাস নামে একজন বিপ্লবী ছিলেন ব্রিটিশ আমলে, তিনি জেলের মধ্যে অনশন করেছিলেন, মারা যান 62 না 63 দিন পর। সন্তু করুণ মুখ করে বলল, মানুষটা সত্যি সত্যি না খেয়ে মরে যাবে আমাদের চোখের সামনে? ভাবতেই খুব খারাপ লাগছে। কাকাবাবু বললেন, ওই লোকটা তোকে খুন করার জন্য গুলি করেছিল, তোর প্রায় বাঁচার আশাই ছিল না, তবু তুই ওর জন্য কষ্ট পাচ্ছিস? সন্তু বলল, ওর যথেষ্ট শাস্তি হয়েছে, কাকাবাবু তুমি এবার ওকে ছেড়ে দাও। জোজো বলল,
ছেড়ে দিলেই তো আবার কাকাবাবুকে মারার চেষ্টা করবে। কাকাবাবু রাগে গড়গড় করে বললেন, না, আমি ওর বদমাইশি সহ্য করব না। এবার আমি ওকে শেষ করে দেবই দেব। ওর আর বেঁচে থাকার অধিকার নেই। তারপর কাকাবাবু আবার ঘড়ি দেখে বললেন, চলো ওপরে বসি, কাল সকালে আমি লোকটাকে চরম শাস্তি দেব। পরদিন সকালে কাকাবাবু নামলেন মাটির নিচে। যদুকে দিয়ে 1 গেলাস লেবু চিনির শরবত বানিয়ে নিয়েছেন হাতে। এই 12 দিন কর্নেল যে শুধু কিছু খায়নি তা নয়, বোধহয় একদিনও ঘুমায়ওনি। এর মধ্যে রোগা হয়ে গিয়েছে বেশ, চোখের নিচে কালি। মেঝেতে বসেছিল, উঠে দাঁড়িয়ে বলল, রায়চৌধুরী প্লিজ প্লিজ আমাকে গুলি করে মারো, এভাবে মেরো না। কাকাবাবু বললেন, এই শরবতটা খেয়ে নাও। কর্নেল ঘৃণার সঙ্গে বলল, শরবত? আমার হাতে দিলে ছুঁড়ে ফেলে দেব। তোমাদের কোনো কিছু আমি খাবো না। কাকাবাবু বললেন, এতদিন খাওনি, আজ খেলে ক্ষতি নেই। অনশন ভাঙার সময় প্রথম এই শরবত খেতে হয়, অন্য কিছু খেলে বমি হয়ে যায়। কর্নেল ভুরু কুচকে বলল, কেন আজ খেলে ক্ষতি নেই কেন? আজ কি কোনো পুজোর দিন? আমি ওসব মানি না। কাকাবাবু ঘড়ি পরা হাতটা ওর মুখের সামনে বাড়িয়ে দিয়ে বললেন, এই দেখো। কাকাবাবুর হাতটা সরিয়ে দিয়ে সে বলল, আমি ঘড়ি দেখে কি করব? সময় জেনে আমার কি হবে? কাকাবাবু বললেন, ঘড়িতে সময় ছাড়া আরও অনেক জিনিস দেখা যায়, তারিখ দেখা যায়। দেখো আজ কত তারিখ? 13। এটা কোন মাস? কর্নেল বলল, জানি না, আমার সব ভুলিয়ে গিয়েছে। কাকাবাবু বলল, অক্টোবর মাস, আর কদিন পরেই পুজো। শোনো কর্নেল, 13 অক্টোবর মানে কি? 6 মাস আগে আমাদের ডেথ খেলা শুরু হয়েছিল, সেটা কাল শেষ হয়ে গিয়েছে। তুমি বলেছিলে তুমি জেন্টলম্যান। 6 মাস কেটে গেলে আর কেউ কারো শত্রু থাকবে না, ঠিক কি না? দারুণ অবাক হয়ে কর্নেল বলল, 6 মাস শেষ হয়ে গেল? কাকাবাবু পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, এটা পড়ে দেখো। তোমার বাবা একজনকে খুন করে জেল খেটেছিলেন, সেও তো প্রতিশোধের ব্যাপার। তুমিও সেই একই কারণে আমাকে মারতে এসেছিলে, অথচ তুমি জানতেই পারোনি আর্মিতে থাকার সময় তোমার ভাই নষ্ট হয়ে যায়। স্মাগলিং ডাকাতিও করেছে। কাগজটা পড়তে পড়তে কর্নেল অবিশ্বাসের সুরে বলল, সত্যি তাই? আমার ভাইয়ের এই অবস্থা হয়েছিল? কাকাবাবু বললেন, এই সব পুলিশ রেকর্ডে আছে। এই ধরনের ক্রিমিনালরা নিজেদের মধ্যে মারামারি করেই মরে। নাও কর্নেল, শরবতটা খেয়ে ফেলো। তুমি এখন থেকে নতুনভাবে জীবন শুরু করো। এবার আর আপত্তি করল না সে, এক চুমুকে খেয়ে ফেললো শরবত। তারপর কাকাবাবুর পা জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে ক্ষমা করুন। কাকাবাবু তাকে টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে। সন্তু যোজরা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল। এবার তারা হাততালি দিয়ে উঠল। আজকের অন্তিম ষষ্ঠ পর্বটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।